নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজ নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পটি পাঠ করে শোনাব। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান জুড়তে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ। আর মাজু খাতুন 30-এ না পৌঁছলেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাক্স সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশই পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটের পেয়েছে কাঠাখানেক, আর আছে একখানি বড় সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানাকাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আটোশটো শক্ত গড়নটুকু ছাড়া আর কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ির কাজী বাড়ির ভৌজিরা হাসাহাসি করে। তুপ করছে মাগি, ধুলা পড়া দিছে চৌখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওয়ানেরই কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছো তো কেমন টেরাইয়া চায়, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যে নয়। চাউনিটা একটু তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5-20-7-20। সবচেয়ে পছন্দ হয়েছিল মোতালেফের ফুলবানুকে। চরকান্দায় এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর হবে বয়স। রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যেই ইচ্ছে করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা ইতল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানু সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চাই এলেম। গাটের খড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেফ সে গুনাগার 2-1-20 নয়, 5-20 একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে?
মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশাওড়া আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাখে জল নিতে চলেছে ঘাটি। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসল ফুলবানু। কি মিয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না? শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের। ফুলবানু বলল, হ শুনছি। চাইছে তো দোষ হইছে কি? পছন্দসই জিনিস নেবা, বাজানের গুণা, তার দাম দেবা না? মোতালেব বলল, ও খাক্কাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেইলেই পারো ধামাই ওইটা। মোতালেবের রাগ দেখে হাসল ফুলবানু। কেবল ধামাই কেন, পালাই উইঠা বসবো। মুঠ বইরা বইরা সোনা জহরাত ওজন কইরা দেবা পালাই। বসবো ক্ষমতা, বুঝবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেব ফনফন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? শোনো শোনো। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনব? এদিক ওদিকে তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা। শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মানুষের তেজ দেখতে চায়, বুঝছো? মোতালেব ঘাড় নেড়ে জানালে বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা আকাম কুকাম কইরো না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো জমি অবশ্য মোতালেবের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না মোতালেব। বলল, আইসা, শীতের কয়টা মাস যাউক, তেজও দেখাবো, মানও দেখাবো, কিন্তু বিবি জানে সবুর থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমায়। গায়ে এসে আর একবার ধারের চেষ্টা করল মোতালেব। গেল মল্লিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুর করবার অভ্যেস নেই মোতালেবের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাত করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি। কিন্তু নগদ টাকা ধার না পেলেও সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে নিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। একটি করে এতগুলি গাছের শুকনো মরা ডালগুলি বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকাচায় ধার তুলে তুলে জুতসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেড়ে। সেই নলের মুখে লাকসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপটুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খ্যাজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মার দুধ নয়, গায়ের দুধ নয় যে বোটার বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পোচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে।
খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে, মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠে হবে, ঘরের পৈঠে হবে, কিন্তু ফোটায় ফোটায় সে গাছ থেকে হাড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজে হাতে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখের। রাজকের মতো অমন নামডাকলা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে সে গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধ হাড়ি, রাজেকের হাতে পড়লে সে রসগোলা হাড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতো গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাড়ি ভরে। কয়েক বছর ধরে রাজেকের সাকরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাকরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেবের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, কুড়িতে কুড়িতে রসের হাড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই বেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের ওপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই, রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মেয়ে মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেব এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। জাগনো আছে নাকি মাজু বিবি? ঘরের ভিতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেব। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাঁপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে নিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি। রসের কালাইছে আর মনে পইড়া গেছে মাজু খাতুন রে। রস জাল দিয়া দিতে হবে, কিন্তু সেরে চাইরা না কইরা পয়সা দেব মিয়া, তার কমে পারব না। গতরে সুখ নাই এ বছর। মোতালেব মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে, মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও তাই কও মেয়া, 4 আনার কমে পারব না এবার। মোতালেব এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি? যদি 16 আনা দিতে চাই রাজি হবা তো নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ থামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেব বলল, শোবাই তো, রাইত তো শুইয়া ঘুমাবার জন্যেই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? না চাইয়া চাইয়া এই শীতের লম্বা রাইত কাটান যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরও স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হইছে নাকি যে দেশে তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে?
মোতালেব বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন। বলল, সাচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা। তুমি হইলে নেশার কালে তাড়ি আর নাস্তার কালে গুড়। তোমার সাথে ত্যাগও তুলো না। তখনকার মতো মোতালেবকে বিদায় দিলেও তার কথাগুলি মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলি মনের ভিতরটায় কেবলই তোড়পাড় করতে লাগল। মোতালেবের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেব, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেবের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠকোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সেরা 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কেনবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে ভরে যায় না তার উঠোন। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ, ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ, মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে এসেছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেবের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলি ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ, অমন খুবসুরত মুখও কারোর নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেবকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাচের চুড়ি হাতে দিয়ে মোতালেবের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকল মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রীচাঁদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাড় দিয়ে দিয়ে জঞ্জাল দূর করল উঠোনের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরানির দিকে তাকাবার সময় নেই মোতালেফের, সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের বসেদের বাড়ুজ্যদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেব। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির 1খানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেব উঠোনের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার ওপর বড় বড় মাটির জালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেব, জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি কুলোয়?
মাজু খাতুনের ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্যে। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাট বাজারে গুড় নিয়ে যায় মোতালেব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেব। সারাদিনের ময়লা রস চোঙাগুলির মধ্যে জমে থাকে। চোঙা বদলে গাছ চেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙায় ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয়, তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলি গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেবের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি দুহারি রস আর সের তিনেক পাটালি গুড় নিয়ে মোতালেব গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলে রসের হাঁড়ি, গুড়ের সাজি, তারপর কোচার খুঁটের বাঁধন খুলে বের করলো 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মেয়া সাব। এলেম বলল, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেব। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলির ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর আগাম নিয়া আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজেক মেরধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? যাইয়া কি ঝগড়া আর চিল্লামিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেব মুচকে হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মেয়া সাব? গাছে রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যাইবে উইড়া। এলেম শেখ জল চৌকি এগিয়ে দিল মোতালেফকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেফের দিকে। তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাজাই জিনিস আছে মিয়া। সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না, তবু মোতালেবকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বেসবর কেডা হইল মেয়া? এদিকে আমি রইলাম পসাইয়া, আর তুমি ঘরে নিয়া ঢুকাইলা আর একজন রে। মোতালেব জবাব দিল, না ঢুকাই করি কি? মানের দ্বারে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আর একজনের গন্ধ জড়াইয়া রইল, তা ছাড়বা কেমনে? মনে এলেও মুখ ফুটে এ কথাটা বলল না মোতালেব।
যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্যে ভাববা কি ফুলবিবি? সোডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠা পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া। গতর গুইনা ঘইসা ঘইসা বদগন্ধ উঠাইয়া ফেইল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাসাই নাকি? মোতালেব বলল, সাজানো তো কি মিশা? সুইঙ্গা দেখো তখন নতুন মানুষের নতুন গন্ধে ভুরভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় হতেই মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আউ ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মতি মিয়া, ভেতর সুন্দর না। এত শয়তানি এত ছলচাতুরি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগা ছিলা, আর গুড় যেই ফুরাইল অমনি দূর দূর। কিন্তু অত কথা শোনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল, গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত, মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাসাই বাহার খোলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানুর, থুইয়া দাও তোমার রান্ধন বাড়ন ঘর গেরস্তালি, কাছে বসো আইয়া। ফুলবানু হাসে, সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি কইরা মিয়া? মোতালেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যেও দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই যাও ফিরা, গাছির আদর গাছেই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসের ফুরায় ফুলজান, কেবল তোমার রসই বছরে 12 মাস চোয়াইয়া চোয়াইয়া পড়ে। মাঝি খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজকের সেই বড় বড় সনের কুড়েই। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়াই গেল মানুষটা। যেখানেই যায় বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভিতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকা যায় নাদির। মাসখানেকের আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিল পড়েছে বেচারা। কম বয়সী ছেলে মেয়ে ছুরি টুরিতে দরকার নেই তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়েদের যত্নার্থী করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারিক্কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ, তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞেস করল, বয়স কত হবে তার? ওয়াহেদ
জবাব দিল, তা আমায় গো বয়সী হবে 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করল, গাছি না তো সে? খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোন কালে জানে না সে। বর্ষাকালে নৌকা যায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা বসবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারে কাছেও যায় না, নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলেও না, সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফাতফাত নিঃশ্বাস ফেলত, চোখের ওপর সাপমান্নি করত দিন রাত। তার হাত গোনা তো বাঁচলাম, কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মেয়া? মোতালেব বলল, না এখন আর ডরাই না, পেতনি তো ছুঁইটাই গেল, এখন চোখ মেললেই তো পড়ি, এখন ডরাই পড়িরে। কেন পড়িরে আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মেইলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মেয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই, সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর এই রকম থাকলে হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখল মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়, ট্যাকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলল, পান আনি তোমার জন্যে, দিন ভৈরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলল, কেন, আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দেই, তুমি বরং দিন রাত খাওয়া ধর। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া লাও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আরেকজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের, মল্লিকদের মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চাষের, কিন্তু ভালো কৃষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারের মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধই মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা মুন্সিরা টাকা দেয়, কেবল মল্লিক আর মুখুজ্জদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না, বলে কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবান বলে, হইল তো বইয়া গেল, রৌদে পুইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে? কেমন তোর কথাই যে কও তুমি মেয়া, নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সেই ছড়ানো পাটের পাটখড়িগুলি পাওয়া যাবে তাহলে, কিন্তু মোতালেব রাজি নয় তাতে, অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে,
অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আটিতে আটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাছি চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে ভারী কাতর মোতালেব। এক একদিন পিঠে বগলে জোক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও ছাড়াইতে পারো না মেয়া, হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলেন, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোক ফেলবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও 5 জন কৃষাণের সঙ্গে ধান মলন দেয় মোতালেব, দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামায় করে পইকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব একবার বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, কষ্টে একবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মেয়া, গেরস্ত ঘরের মাইয়া না আমি, না সাচাই আসমান গুনা নাইমা আইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের শীত আসে। রসের দিন মোতালেফের বতরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এ কাজে নামডাক আছে মোতালেফের, এ কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বারুজ্জুদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটাবার ধুম লেগে গেছে, একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে, গুড় বেচে। দৈত্যের মতো দিনভর খাটে মোতালেব, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুম ভেঙে আসে চোখ। দুহাতে ঠেলে দুহাতে জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসাড়ে ঘুমোয় মোতালেব, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রস জাল দেও। যেমন মিঠা হাত তেমনি মিঠা গুড় বানানো চাই, সেরা আর সরেস জিনিস হওয়া চাই বাজারে। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনো দিন দেখেনি, কোনো কালে জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আছি কাছে কাছে। আমারে পুছ কইরো, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনুনের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুল, রূপ ঝলসে যায়, তবু গুড় হয় না পছন্দ মতো। কেমন যেন নরম নরম থাকে বাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে, কেমন তর মাইয়া মানুষ তুমি, এত কইরা কইরা দেই, বুঝাইলে বোঝো না। এই গুড় হইছে, এই নি খরিদ্দারে কেনবা পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে বলে, কেনবে না কেন, বেচতে জানলেই কেনবে। মোতালেব খুশি হয় না হাসিতে, বলে, তাইলে তুমি যাইয়া ধামা লইয়া বইসো বাজারে। তুমি আইসো বেইচা, খুব সুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়ে কেনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায় আর একবার মুখের দিকে চায় মোতালেফের।
এ তোমার কেমনতর গুড় হইল মিয়া? গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতো সোয়াদ পাইলাম না। গেলবারও তো গুড় খাইছি তোমার, জিহ্বায় যেন জড়াইয়া রইছে, আস্বাদ ঠোঁটে লাইগা রইছে। এবার তো তেমন হইল না। তোমার গুড়ের থেকে এবার ছদন শেখ মদন শিকদারের গুড়ের সোয়াদ বেশি। বুকের ভিতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার। অতি নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন, কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা ফোঁটা ফোঁটা দেইখো নামাবার সময় হইল কিনা, ঢালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত মুখে বলল, হ হ সিনসি, আর বক বক কইর না, ঘুমাইতে দাও মানুষরে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কথা আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ। এনে রাখলো সেই পাকাটির চালার দোরের কাছে। কীরকম গুড় হইতেছে আইস ফুলজান। কিন্তু চালার ভিতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভিতর মুখ বাড়ালো মোতালেফ, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কীরকম গন্ধ আসছে যেন ভিতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল না কি গুড়। সাড়ে সাড়ে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কি করে যেন ধরে গেছে একটু। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। গলা চিরে চিৎকার বেরোলো, কই কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় দুদিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চচ্চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পরেছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেবের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে পড়ল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেব। তারপর ছুটে গিয়ে মুঠি ধরে ধরে সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পুইরা গেল সেদিকে খেয়াল নাই তোমার। তুমি আছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুনা বাইরাই আইলা তুমি বিদ্যাধরী। এই জন্যেই গুড় খারাপ হয় আমার, অপমান হয়, বদনামে দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইর না তাই বইলা, গায়ে হাত দিও না। ও হাতে মারলে মান যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে বুকে পিঠে মোতালেব সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেকের ঝির। হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেব। যেমন বেসবুর বেবুজ তার অনুরাগ, রাগও তেমনি প্রচণ্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করল না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজান তোমার সাথে, এমন গোয়ার মানুষের ঘর করব না আমি। কিন্তু বুঝি এলেম শেখ রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি দিনে হয়, রাত্রে মেটে। তা নিয়ে আবার একটা ভাবনা।
মিটেও গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করল মোতালেব। সেদে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উঠোনের পিঠে রস জাল দিতে গিয়ে বসল ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনেরই কারোরই মুখ দিয়ে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না, কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেব। চুপ করে বসে হুকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুয়ে চুয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন, দুপুরের রোদের মতো খা খা করে। কোথাও ছিটে ফোঁটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান, রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদি শেখের সঙ্গে। সেলাম মেয়া সাব। আলাইকুম আসলাম। মোতালেব বলল, ভালো তো সব? ছাওয়ালপনা ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। নাদির একটু হেসে বলল, হ মেয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় চইলা যাইতেছে কোনো রকমে সকমে। মোতালেব একটু ইতস্তত করে বলল, ছাওয়ালপানের জন্যে সের 2 গুড় লইয়া জানেন মেয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেফের। না মেয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমনতর ব্যাপারী! গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি কেউ নিজে করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্যে কি, 2 সের গুড় দিলাম আপনার পোলাপানেরে খাইতে, কয়ন জানি চাচাই দিছে। নাদির ব্যস্ত হয়ে বলে, না না না, সে কি মেয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়ে নেব কেন আমি? মোতালেব বলে, আচ্ছা নিয়ে তো যাও না আজ, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্যে বলতে হয় এসব কথা। গুড়ের গুড়পনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলি কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় 1 সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। ও গুড় ছাওয়াল পানরে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় ছোব না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। 1 হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার, ওই মানুষের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলা যাব ঘরগুনা, রাত পোহাইলে আমারে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথাবার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় 2টি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেব। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে গিয়ে ঢুকলো নাদিরের উঠোনে। বাড়ি আছেন নাকি মেয়া? হুকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে।
কেডা ও আপনি? আসেন আসেন, আবার রস নিয়ে আইছেন কেন মেয়া সাহেব? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে, না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভিতরে ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এ বাড়িগুনা, এখনই নাইমা যাইতে কও। একটুও কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠল আয়সা এখানে? নাদির ফিসফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাবে। মানুষের বাড়ি মানুষ আইছে অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালডারেও তো অমন কইরা খেদায় না মানুষে। মাজু খাতুন বলল, তুমি বোঝবা না মিয়া, কুকুর বিড়াল থিকাও অধম থাকে মানুষ, শয়তান থিকাও সাংঘাতিক হয়। পুস করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে, একটুও কি নাচ শরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলছিল না মাজু খাতুন, তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দামন্দ এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভিতর থেকে আহত বঞ্চিতা নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচায় নলের ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মেয়া সাহেব শোনবেননি একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মেয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুকাটা বাড়িয়ে নিল মোতালেব, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করল না। হুকাটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনিই কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেব মেয়া খাওয়াবার জন্যে আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভিতর থেকে বলে উঠল, তয় কিসের জন্যে আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়েই জবাব দিল মোতালেব, বলল, কন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়ে যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এবছর 1 ছটাক পছন্দসই গুড়ও তো সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই সার হয়েছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেবের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল, বাখারির বেড়ার ফাঁকে চোখ পড়ল কালো বড় বড় আর 2টি ছলছল চোখের দিকে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব, আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের, বলল, ও মিয়া, হুকাই যে কেবল ধৈর্য রইল, করে দিন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর প্রতিনিয়ত নতুন নতুন গল্প শুনতে থাকুন।